প্রিয়জন হানিফ খান সজীব। হানিফ খান সজীবকে তার বক্তব্য রাখার অনুরোধ করছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মাসুদ মোন্নাফ, সাবেক ছাত্রনেতা, গণ অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগ। আমি তাকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। অভিনন্দন। আসসালামু আলাইকুম প্রিয় গঙ্গাচড়াবাসী, কলকাতাবাসী। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। সাউন্ডে ক্লিয়ার আসছে না? এটা এটা গেছে। হ্যালো হ্যালো, আচ্ছা হ্যালো, ঠিক আছে। একটু ঠিক ইউনিটটা কেটে গেছে না? ঠিক করে দাও। আজকে বিশ্ব নদী দিবস 2024 ডাকে আন্তঃসীমান্ত নদীতে বাংলাদেশের অধিকার বিস্তারের স্বাভাবিক পানি প্রবাহ ও ভাঙ্গন রোধের দাবিতে গণসমাবেশ ও মতবিনিময় সভায় উপস্থিত আছেন আজকের এই সভায় মাননীয় সভাপতি, উপস্থিত আছেন বাবার সাংগঠনিক নেতৃবৃন্দ, উপস্থিত আছে ছাত্র নেতা, উপস্থিত আছে নাগরিক কমিটির অন্যতম সদস্য মাজারুল ইসলাম, এবং আমার সামনে উপস্থিত আছে আমাদের গঙ্গাচড়ার কলকাতা ইউনিয়নের আমার শ্রদ্ধাভাজন আপনজন ব্যক্তিবর্গ। সকলকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম, এবং অন্য অন্য জাতি ধর্ম যারা আছে তাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। আমি আপনাদেরই এলাকার একজন সন্তান। আমার বাসা হচ্ছে বড়বিল মন্থনা আদর্শ পাড়ায়। আমাকে আপনারা তেমন ভাবে চিনবেন না, জানবেন না, কারণ আমাদের গ্রামের অধিকাংশ মানুষ হয়তো এখনো আধুনিক যে যোগাযোগ মাধ্যমগুলো আছে সেই যোগাযোগ মাধ্যম থেকে একটু বিচ্ছিন্ন। আজকের যে আলোচনা সভা, সেই আলোচনা সভায় আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনাদের প্রতি আমরা অনেক অনেক কৃতজ্ঞ। আমাদের প্রশ্ন করার সক্ষমতা থাকতে হবে, আমাদেরকে প্রশ্ন করতে হবে। এ দেশে যারা বিগত সময় রাজনীতির নামে ক্ষমতার মসনদকে দীর্ঘায়িত করার উদ্দেশ্যে এই আপামর জনগণকে কোণঠাসা করেছিল, তাদেরকে বাক স্বাধীনতা থেকে হরণ করেছিল, প্রশ্ন করার সুযোগ করে দেয়নি, সেই সকল মানুষকে এখন প্রশ্ন করার সুযোগ এসেছে, সময় এসেছে, জাগ্রত হওয়ার সময় এসেছে। আপনারা কি জাগ্রত হবেন না? আপনাদের কি মনের মধ্যে প্রশ্ন জাগে না যে আমরা এই স্বাধীনতার 53 বছর পূর্বেও কেন এখনো শোষণ, শাসন, বঞ্চনা থেকে নিপীড়ন আমাদের উপর ভর করে আছে? আমরা কেন এখনো উন্নত রাষ্ট্রের ধারাবাহিকতার সেই জায়গায় অবস্থান করতেছি না? আমরা কেন পশ্চিমা কান্ট্রির মতো উন্নত জীবন ধারার মান নিশ্চিত করতে পারতেছি না? আমরা এখনো কেন গামছা লঙ্গি পরে এই আধুনিক সমাজ ব্যবস্থায় চলছি? আমাদের কি কথা বলার মুখপাত্র নেই? অনেক অনেক বড় বড় নেতা আসে এখানে, যদি মঞ্চ যায়, ওই যে বড় ভাই কিছু কথা বলে গেলেন, যদি এক প্যাকেট বিরিয়ানি থাকতো 500 টাকা করে পকেটে করে দেওয়া দিত, তাহলে এখানে মানুষের অভাব ছিল না। আমরা সেই কনসেপ্টটাকে ভুল প্রমাণিত করে আগামীর বাংলাদেশে বিনা স্বার্থে, বিনা টাকায়, বিনা খাবারে যখন এই মাঠ বোঝাই হয়ে যাবে, যখন জনতার মঞ্চ থেকে কথা উঠে আসবে, যখন জনতার মঞ্চ থেকে প্রশ্ন করার সক্ষমতা, সাহস যোগাবে, তখনই আমরা আমাদের এই বাংলাদেশটাকে পরিবর্তন করতে পারবো ইনশাআল্লাহ। কিন্তু যতক্ষণ অব্দি পর্যন্ত আমরা প্রশ্ন করতে জানবো না, যতক্ষণ অব্দি পর্যন্ত আমরা আমাদের অধিকার সম্পর্কে নিশ্চিত হবো না, যতক্ষণ অব্দি পর্যন্ত আমরা নেতার চোখে চোখ রেখে কথা বলার সাহস দেখাবো না, ততক্ষণ অব্দি পর্যন্ত আপনি, আমি, আমরা সবাই এই ক্ষমতার মসজিদের স্বৈরাচার যেরকম ভাবে এই 17টি বছর যাবত আমাদের উপর জুলুম, নিপীড়ন, নির্যাতন চালিয়েছে, এটা চলমান থাকবে। এটা কি আপনারা চলমান রাখতে চান? আপনারা যদি চলমান রাখতে না চান, তাহলে আপনাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এরকম জনতার মঞ্চে আপনাদেরকে এগিয়ে আসতে হবে। আগামীর বাংলাদেশ শুধু রাষ্ট্র সংস্কার নয়, প্রত্যেকটা সেক্টর আমাদের সংস্কার করতে হবে। প্রত্যেকটা সেক্টর থেকে দুর্নীতিকে, কালোবাজারকে বিদায় জানার জন্য আমাদেরকে রুখে দাঁড়ানোর সক্ষমতা দেখাতে হবে। আপনারা যদি এখন অবধি পর্যন্ত আপনাদের এই ভয়েসটাকে তুলে ধরতে না পারেন, তাহলে আমরা এই স্বাধীন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে যে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল, সেই সংগঠনের
সেই সংগঠিত গণ অভ্যুত্থানের প্রথম এবং প্রধান আশা আকাঙ্ক্ষা হচ্ছে এদেশের নিপীড়িত নির্যাতিত এই আপামর জনগণ তাদের নাগরিকের যে সকল অধিকার রয়েছে সেই সকল অধিকার সুনিশ্চিত হবে। প্রত্যেকটা জায়গা থেকে দুর্নীতি এগুলোকে বিদায় জানাতে হবে। আজকে অনেকেই কালো টাকার পাহাড়ে জর্জরিত, আপনারা জানবেন না কোটি কোটি বিলিয়ন বিলিয়ন বাংলাদেশি টাকা ছাপানো হয়েছে। এই টাকা কাদের পকেটে রয়েছে, এই টাকা কাদের পকেটে রয়েছে, এই টাকার উৎস খুঁজে বের করে সেই টাকাগুলো সরকারকে তুলে নিয়ে আসতে হবে, তা না হলে প্রতি বিপ্লব ঘটতে পারে। কারণ এই টাকা ভারতে কখনো চলবে না, এই টাকা ভুটানে চলবে না, এই টাকা পশ্চিমা কান্ট্রিতে চলবে না, বাংলাদেশি টাকা বাংলাদেশি চলবে। কিন্তু এত এত টাকা ছাপিয়েছে সরকার, যেই টাকাগুলো কার পকেটে রয়েছে এগুলো যদি ছাত্র জনতা এগুলো অনুসন্ধান না করে এই টাকার উৎসগুলো যদি বের করে নিয়ে আসতে না পারে, তাহলে আমাদের এই বিপ্লব এই স্বাধীনতা আমাদের খর্ব হওয়া শঙ্কিত আমরা মনে করি। আমরা মনে করি এই তিস্তাপাড়ের মানুষ সব থেকে অবহেলিত, এই উত্তরাঞ্চল সব থেকে অবহেলিত। আমি কথা বলার সুযোগ পেয়েছিলাম ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সঙ্গে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। আমি যখন কথা বলার সুযোগ পেয়েছি তখন মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আমি আমার ওই উত্তর অঞ্চলের 4টি দাবি উপস্থাপন করার সুযোগ পেয়েছিলাম। সেই 4টি দাবিকে আপনারা শুনতে চান যে আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম যে আমাদের উত্তর অঞ্চলের অন্যতম একটি বিষয় আছে তিস্তা নদী। এই তিস্তা নদী শুকনো মৌসুমে হয়ে যায় ধুধু মরুভূমি এবং বর্ষা মৌসুমে হয়ে যায় প্লাবিত। এই প্লাবিত হওয়ার কারণে তিস্তার দুই পারের মানুষ সঠিকভাবে রাত্রি যাপন করতে পারে না। এটাকে ড্রেজিং এর মাধ্যমে এবং উন্নত সংস্কারের মাধ্যমে এই নদীর গতিপথ ঠিক রাখতে হবে। দ্বিতীয়ত আমি দাবি জানিয়েছিলাম আমাদের উত্তরাঞ্চলের মানুষ নিম্ন আয়ের মানুষ, অল্প আয়ের মানুষ, এখানে অধিকাংশ শিক্ষিত যদিও থাকে কিন্তু তাদের টাকার অভাবে উন্নত জায়গায় যেতে পারে না, ভালো চাকরি করতে পারে না, সচিব হতে পারে না, তাদের ঢাকা যাতায়াতে অনেক খরচ হয়। তাদেরকে রংপুর বিভাগে এবং বিভাগীয় শহরে এই চাকরির পরীক্ষা ব্যবস্থা করার জন্য আমি উদ্যত আহ্বান জানিয়েছিলাম। আমাদের এখান থেকে ঢাকা অনেক দূরের একটা পথ, আমরা এই পথে যাতায়াত করি, অনেক আমাদের কষ্ট হয়, দীর্ঘ সময় আমাদের যায়। সেখানে আমাদের বাসে যাতায়াত করলে দেখা যায় যে আমরা যাতায়াত খরচ প্রায় 3 থেকে 5 হাজার টাকা পড়ে। এই টাকাটা আমাদের এই নিম্ন আয়ের মানুষ কোথায় পাবে? নিম্ন আয়ের মানুষের ছেলেমেয়েরা কোথায় পাবে? তখন আমি তাদেরকে বলেছিলাম যে আমাদের এখানে রেল লাইনের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, কিন্তু এটা অনেক দূর ঘুরিয়ে যায়, প্রায় 12 ঘন্টা সময় লাগে। এটাকে মিটার গেজ থেকে বোর্ড গেজ করা হোক এবং রংপুর থেকে যাতে ডাইরেক্ট ঢাকা যাতায়াত করা যায় এরকম একটা লেনের ব্যবস্থা করা হোক, আমি এটাও বলেছিলাম। আমি আরো অনেক দাবি দেওয়ার সুযোগ পেলেই বলি, আমি আমার এই উত্তরাঞ্চলের মানুষের কথা বলি, এই আপনাদের জনপদের কথা বলি, আমি সুযোগ পেলেই বলি। আমাকে হয়তো চিনবেন না, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, উনি অত্যন্ত একজন ভালো মানুষ। ওনার সাথে 2018 সাল থেকে খুব সক্ষতা বেড়ে ওঠা, ওনার সাথে আমি পরামর্শ করি কিভাবে আমাদের এই উত্তরাঞ্চলের মানুষের এই জীবন মানের উন্নতি ঘটা যায়, কিভাবে সরকারকে প্রশ্ন করা যায়, কিভাবে সরকারের যারা উচ্চপদস্থ কর্মকর্তা জায়গায় রয়েছে তাদেরকে কিভাবে প্রশ্ন করার মাধ্যমে আমাদের এই জাতির যে চাওয়া পাওয়াগুলো রয়েছে সেগুলো কিভাবে নিবারণ করা যায়। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের আমরা কথা আমাদের রক্ত যতক্ষণ রয়েছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি নাম যে নেতা আবু সাইদ, এই আবু সাইদ যখন মারা যায় তখন আমি আবু সাইদের পাশেই ছিলাম এবং আমার অনেক সহযোগিতা এখানে রয়েছে, তারা আবু সাইদের পাশে ছিল। আপনারা দেখবেন সেখানে রিস্কায় যে চিল্লানে এরকম করে চিল্লাচ্ছে, এ পুলিশ প্রশাসন ভাইয়েরা আপনারা নিরস্ত্র আমার ভাইদের ওপর গুলি চালাবেন না, আপনারা নিরস্ত্র ভাইদের ওপর লাঠিচার্জ করবেন না, কারণ এরা তো ছাত্র, এদের হাতে তো কোনো ধরনের অস্ত্র নাই, এদেরকে কেন আপনারা পিটাবেন, কেন গুলি ছুড়বেন? এই কথাগুলো আমরাই বলেছিলাম। আমরা আমাদের রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছি, স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব আমাদের, কিন্তু আমাদের ভাই জানতে হবে আমরা যদি মুখ বুঝে সহ্য করে যাই তাহলে আপনাদের ওপর কোনো না কোনো নেতা, কোনো না কোনো চামচা, কোনো না কোনো ক্ষমতার মস্তধারী আবার ভর করে আপনাদের মাথায় কাঁঠাল ভেঙে তারা তাদের উদ্দেশ্য সাধন করবে। এটাকে আপনারা হাতে দিতে চান? আপনারা আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হবেন, যখন এরকম সচেতনতামূলক কোন সমাবেশ হবে বিনা স্বার্থে বিনা টাকায় একে অপরকে বলে এই রাস্তার মধ্যে নিয়ে আসবেন, এই মাঠের মধ্যে নিয়ে আসবেন, কথা শুনবেন, কথা বলবেন, এরই মধ্য থেকে আমরা আগামীর বাংলাদেশ গঠন করবো ইনশাআল্লাহ। আমি আর বক্তব্য বাড়াবো না, সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার জন্য দোয়া করবেন, মাজারের জন্য দোয়া করবেন, এখানে যারা রয়েছে নেতৃবৃন্দ তাদের জন্য দোয়া করবেন, ছাত্র নেতাদের জন্য দোয়া করবেন, যারা শহীদ হয়েছিল তাদের জন্য দোয়া করবেন এবং আগামীর বাংলাদেশ যেন হয় বৈষম্য মুক্ত, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।